হলো কিনা তার? মোদি জানে যে তার সব থেকে বড় প্রতিপক্ষের নাম কংগ্রেস, তাই লোকসভা বলুন, রাজ্যসভা বলুন, দেশ বলুন, বিদেশ বলুন, সর্বত্র মোদিকে বলতে হয় যে কংগ্রেসকে হারাতে হবে। আর মোদিকে প্রতিদিন কংগ্রেসের বিরুদ্ধে গালাগাল দিতে হয় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। মোদির সেই তত্ত্বকে যারা সমর্থন করে কথা বলবে, মোদির সেই তত্ত্বকে যারা আরো মজবুত করবার জন্য ওকালতি করবে, তারা প্রকারান্তরে মোদিকে সাহায্য করবে। এটা কিন্তু বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ দেখছে। কারণ কংগ্রেসের বিরোধিতা করা মানে মোদিকে সমর্থন করা। কংগ্রেসের বিরোধিতা করা মানে মোদিকে সমর্থন করা। শতরূপা, এরপরে আর আন্দোলন, এরপরে আর তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ, হ্যান ত্যান লড়াই, এটা করবে কি করে? এরাই তো প্রচার করবে। কংগ্রেস তো সত্যি জাতীয় দল একটা এখনো পর্যন্ত। সেই জাতীয় দল যদি বলে বেড়ায় যে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে হাতিয়ার করছে, বক্তব্যকে জোরদার করার জন্য এই সমস্ত বলছে, তখন তোমরা কোথায় যাবে? শতরূপার কথা শোনা যাচ্ছে না, মিউট মিউট মিউট। আমরা যেখানে আছি সেখানেই আছি অয়ন। আমাদের পশ্চিমবঙ্গের মানুষ তথা ভারতবর্ষের মানুষ, আমার হয়তো এটা অহংকার হবে যে এক্ষুনি বলা যে আমরা মানে মানুষ রায় শুনিয়ে দিয়েছে, মানুষ রায় শোনানোর জন্য অপেক্ষা করে আছে। তৃতীয়বার আমরাই যে সরকার গড়ব, সেটা তো ভারতবর্ষের ক্ষেত্রে, ভারতের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের কথা প্রসঙ্গে বলছেন। পশ্চিমবঙ্গের প্রসঙ্গেও আমি তোমায় বলছি যে হারে মানুষ অপেক্ষা করে আছে যে লোকসভায় ভোট দেবে বলে। আমরা আগের বার 18 পেয়েছিলাম, এবার আমরা তার ডাবল পাবো। তো এনিওয়ে, আমি যে একটু পুরো সিনারিওটা একটু বলা দরকার, কারণ এখন তোমার সঙ্গে একটু আগেই আমার আলোচনা হচ্ছিল যে শীতকালটা প্রায় চলে যাচ্ছে, গরমকাল ঢুকছে। শীতকালে আমরা সার্কাস দেখতে অভ্যস্ত, তো আমাদের বয়সী যারা, তো এবার আবারও আমরা অনেক বছর পর বেশ সুন্দর সার্কাস দেখতে পেলাম। আনফর্চুনেট কংগ্রেসের জন্য, আমার মায়া হয়, খারাপ লাগে কংগ্রেসের জন্য। এখন কংগ্রেস, অধীরবাবু একদম ঠিক বলেছেন যে কংগ্রেস ইজ দি অনলি আদার ন্যাশনাল অল্টারনেটিভ, এবং বিজেপি ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ন্যাশনাল পার্টি। এবং আমাদের আইডিওলজির মধ্যেই ছিল যে আমরা কংগ্রেস মুক্ত ভারত চাই। তো আমাদের বিশেষ কিছু করতে হলো না এখানে। এনিওয়ে, মমতা ব্যানার্জি একাই 100 সবসময় নিজেই বলে, বাকি লোকজনও বলে, কংগ্রেস মানে তৃণমূলের সাপোর্টার যারা, উনি একাই 100 হয় কংগ্রেসকে প্র্যাকটিক্যালি ঝেঁটিয়ে খেদিয়ে বিদায় করে দিলেন। উনি একবার এক এক রকম কথা বলে, মানে কোনো মতে উনার দোষ তো কোথাও হয় না। উনি হঠাৎ একদিন গাড়ি থেকে নেমে বলে ওরা আমার কেউ নয়, আমি চললাম, আমি করলাম, মানে আমি ওরা দুটো বোধহয় সিট। প্রথমে তো কয়েকদিন আমি শুনলাম যে ভীষণ দয়ার অবতার হয়ে উনি বলতে শুরু করেন, আহা তোমাদের সিট নেই, আমি তোমাদের দুটো দিচ্ছি, এই 2 ফেব্রুয়ারি তুমি যেটা দিলে দ্যাট ইজ এ রিপিট। তাতে তো তোমাদের সুবিধে, তাতে তো তোমাদের সুবিধে। সুবিধাই তো, উই আর এনজয়িং দ্য ফান অয়ন। আমরা সার্কাস দেখছি, আমাদের ভালো লাগছে সব দেখতে। একদিন সিপিএম এর দোষ হয়ে যাচ্ছে, আরেকদিন কংগ্রেসের দোষ হয়ে যাচ্ছে। ওনার কোনো দোষ নেই, উনি তো চেয়েছিলেন, উনি তো উদার মানুষ, উনি তো বলেছিলেন যে এসো তোমাদের আমি 2টো লবণ জুস দিচ্ছি। কুণাল ঘোষ আবার বলেছিলেন যে ওনার বেশি চেয়েছিল, বেশি লবণ জুস চেয়েছে, একটা বাচ্চাটাকে কি সব কটা দেওয়া যায়, 2টো ওরা দয়া করে দিচ্ছিল। এখন যেটা মোদ্দা কথা হচ্ছে, আজকে প্রধানমন্ত্রী ভীষণ রসিয়ে হি এনজয়েড হিমসেলফ ইন পার্লামেন্ট, রাজ্যসভা। গতকাল লোকসভা তো তাই বলেছেন, যেভাবে উনি বলেছেন যে তোমাদের অন্তত মানে 40টাও বজায় থাকবে কিনা ওনারও সন্দেহ আছে। এখন প্রধানমন্ত্রী হয়ে যদি উনি মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর কথা যদি তুলে ধরে, আমি তো বলবো এটা ফাইনালি ফর ওয়ান মোমেন্ট বাংলার সম্মান, যে প্রধানমন্ত্রী মনে করেছে যে সত্যি সত্যি ওখানে 42টা সিট রাখতে পারছে না, সারা ভারতবর্ষে তারা 40টা রাখবে কি রাখবে না। তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে অয়ন, গত মানে লোকসভায় উনি বলেছেন যে বেচারা অধীর বাবুরা তো দেখেছে অসংখ্য টাকা মানে উপচে পড়ছে খাটের তলা থেকে। তারপরেও কিন্তু অধীর বাবু যখন বাইট দিচ্ছিলেন তখন অধীর বাবু বলেছিলেন যে উনি সত্যি কথা বলেছেন, সত্যি সত্যি পশ্চিমবঙ্গের টাকা জোয়ার। মানে রাজ্য বিজেপি দেখছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যখন হাতিয়ার করছে, তখন বাংলাকে সম্মান করলেন, বাংলাকে মান মর্যাদা বাড়ালেন। জুই, আমি জানি না, আমার এরকম মনে হয় না, কারণ আমার এক্সপ্লেনেশনটা আপনাকে আমি আগেই বলে দিয়েছি যে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে তুলে আজকে বলতে হচ্ছে একজন দেশের প্রধানমন্ত্রীকে
তা তো এত বড় একটা দল, বিশ্বের নাকি সব থেকে বড় একটা রাজনৈতিক দল, তার হঠাৎ করে একটা আঞ্চলিক দলের বক্তব্যকে কেন উদ্ধৃত করতে হচ্ছে? তার মানে কি উনিও ভয় পাচ্ছেন কোথাও একটা, যে আমি কটা সিট পাবো এখনো শিওর নই? মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু বলেছেন, তাতে উনি খুব উল্লাসিত হয়ে পড়েছেন, এবং সেই উল্লাসিত হয়ে উনি আজ পার্লামেন্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে উনি সেই সূত্র ধরে উনি কথা বলছেন। তো আমার মনে হয় যারা এতটাই শক্তিশালী তাদের তো আর আমাদের মতো আঞ্চলিক দলের প্রয়োজনীয়তা পড়ে না। আর দ্বিতীয় কথা, বয়নদা, যেটা আমি বলবো, যে এখানে যে সেটিং তত্ত্বের কথা বলা হচ্ছে, এটা কিন্তু প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে অধীর রঞ্জন চৌধুরী বিজেপির বি টিম হিসেবে এখানে কাজ করে পশ্চিমবঙ্গে। যখনই কোনো জোটের কথা হয় কংগ্রেসের সাথে তৃণমূল কংগ্রেসের, তখনই সেখানে অধীর রঞ্জন চৌধুরী সব থেকে আগে সেই জোটটা ভাঙার চেষ্টা করেন, বা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লাগাতার তাকে আমরা দেখেছি যে কুৎসিত মন্তব্য করতে, এবং সীমাহীন কুৎসিত মন্তব্য করতে। দ্বিতীয় কথা হচ্ছে, আগে আমরা যদি দেখি লাস্ট ইলেকশন 2019, 2021 কটা সিট কংগ্রেস সিপিএম এর সঙ্গে জোট করে এখানে পশ্চিমবঙ্গে পেয়েছে, তার একটু হিসাবটা বলবেন, যে ওনাদের দুটোর বেশি আসন ছাড়ার কোনো কারণ আছে? ওদের একটা সিটও দেওয়ার কথা নয়, তবুও তৃণমূল কংগ্রেস একটা সিট তাদের দিত কি দুটো সিট দিত। আর তারা যদি বিজেপিকে হারাবার জন্য এতটাই প্রতিশ্রুতিবদ্ধ হয় কংগ্রেস, তাহলে কেন এখানে ভোট কাটাকুটির লড়াইতে তারা নেমেছে? কেন যেখানে তারা শক্তিশালী সেখানে কেন লড়ছেন না? আঞ্চলিক দলকে কেন জায়গা দিচ্ছেন না? আজকে শুধু পশ্চিমবঙ্গ বলে না, আপনারা মধ্যপ্রদেশে বিশ্বে কিছুদিন আগে বিধানসভার রেজাল্ট দেখেছেন, সেখানে অখিলেশ যাদব বারবার অনুরোধ করেছেন যে শেয়ারিং করার জন্য, কিন্তু করেননি। অহংকার এত পর্যায়ে পৌঁছে যায় মানুষের, তখন তারা ধরাকে সরাজ্ঞান করেন না। সেই বিষয় হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তব্যকে হাতিয়ার করা। তোমরা বারবার একটা অভিযোগ করো, আমাদের বিরুদ্ধেই অভিযোগ করো, আমরা নাকি বাইনারি তৈরি করে দিই, তৃণমূল বিজেপি এছাড়া আর রাজ্যে কোনো দল নেই। এখানে প্রধানমন্ত্রী তো বাইনারি তৈরি করে দিচ্ছেন, তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতিয়ার। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যদি হাতিয়ার করেন, তাহলে তো এ রাজ্যে কি বলা হচ্ছে? এ রাজ্যে তো মানুষ দেখছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি, এছাড়া আর কেউ নেই। একদমই তাই অয়নদা, সুবিধাটাই এখানে। দেখো, অভিযোগের তীরটা যে কেবল তোমাদের দিকে তাই নয়, এটাই এস্টাবলিশ করে দেওয়ার চেষ্টা হয়েছে। এর মধ্যে মিডিয়া একটা, মানে কি বলবো, মিডিয়াম মাত্র। দেখো, পরিষ্কার কথা হচ্ছে, আমি আগে প্রথম থেকে শুরু করি, যে পরিষ্কার কথা হচ্ছে মমতা ব্যানার্জি এরকম একটা পার্সোনালিটি, উনি হচ্ছে ওই বলে না যে একাই নাচে একাই গায়ে একাই একটি সম্প্রদায়। মমতা ব্যানার্জি ওরম আগাম গিয়ে বলে দেবেন যে কে প্রধানমন্ত্রী মুখ হবে, কে কার। আচ্ছা, ওনার কাছে কে চেয়েছে বলুন তো আসন? আমরা কোনোদিন চাইতে গেছি ওনার কাছে যে দুটো আসন দাও, চারটে আসন দাও, ইত্যাদি ইত্যাদি? আরে ভাই, দুটো আসন আমরা তৃণমূলকে হারিয়ে জিতেছি। ও আমরা আমাদের ভোটে জিতেছি, আমরা আমাদের ক্ষমতায় জিতেছি, আমরা মমতা ব্যানার্জির পা ধরে জিতেছি। আবার বলছে যে আমরা দুটো আসন দেবো, আবার জিতিয়ে দেবো। কে চাইতে গেছেন বলুন তো? আপনাকে আসতে হবে না, ফুটুন, পরিষ্কার কথা। আর পরিষ্কার কথা হচ্ছে, দেখুন, ভোটের একটা ইকুয়েশন তো থাকেই। ভোটে হারলে আমাদের বিরুদ্ধে সমালোচনা হবে, ভোটে জিতলে সবাই বাবা বাবা করবে, কি ভালো কাজ করেছে। কিন্তু এই সবের মধ্যে থেকেও ইস্যুগুলো তো কোথাও বাদ দেওয়া যায় না। পরিষ্কার কথা যেটা, আজকে মমতা ব্যানার্জি জিতে গেছে, নরম হতে হয়। প্রদেশ কংগ্রেসে পশ্চিমবঙ্গে কি এমন ক্ষমতা রয়েছে যে তৃণমূল কংগ্রেসের ওপর দিয়ে তোমরা কথা বলবে? ফুটুন। এই অহমিকাটাই তো কংগ্রেসের সব থেকে বড় কাল বলে অনেকে মনে করছেন। হ্যাঁ, ফুটুন বলবো ওনাদের ক্ষমতার বলে নয়, ফুটুন বলবো ওনারা রাজ্যটাকে যেভাবে চালিয়েছেন সেই ব্যর্থতার কারণে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ রয়েছে ইত্যাদি, এমনটা তো নয়। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেশন চালাতে ব্যর্থ। চুরির পর চুরি, মানুষের চাকরি হয়নি সমস্ত ক্ষেত্রে, মহিলা নির্যাতন থেকে সামাজিক থেকে। দেখুন, আমরা তো তিনটে ইস্যু নিয়ে করছিলাম এই যে ন্যায় যাত্রা, সামাজিক ন্যায়, অর্থনৈতিক ন্যায়, রাজনৈতিক ন্যায়। তো এর মধ্যে কোন জায়গাটায় মমতা ব্যানার্জি সফল হয়েছে বলতো পশ্চিমবঙ্গকে এস্টাবলিশ করতে? কোনো জায়গায় না। কাজেই এটা প্যারালালি মমতা ব্যানার্জিরও ব্যর্থতা। আর আমি একদম ছোট্ট করে শেষ করে দেবো, যে এই যে বারবার করে মমতা ব্যানার্জি বলছে না 40টা জিততে পারবে না, অমুক না তমুক না। দেখুন, আমরা আমাদের চূড়ান্ত খারাপতম জায়গায় সময়েও আমরা 50খানা আসন জিতেছিলাম। আর মমতা ব্যানার্জি নিজের সবচেয়ে ভালো সময় তার অর্ধেক কাছাকাছি জিতেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে গিয়ে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে, তোমরা গোটা দেশের পরিপ্রেক্ষিতে, আমরা গোটা দেশের পরিপ্রেক্ষিতে, লোকসভাটাও হয় গোটা দেশের পরিপ্রেক্ষিতে। বিজেপি
সিপিআইএম বা এখন সিপিআইএম না তৃণমূল অহংকারের কথা বলে। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যে তোমরা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো নিয়ে এখানেও গণতন্ত্র নেই বলো, আবার গোটা দেশেও গণতন্ত্রের কথা বলো। আজকে কি ছিল পরিস্থিতি কংগ্রেস আমলে, কি আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী একবার দেখো। दर्जनों बार लोकतांत्रिक तरीके से चुन कर के आई सरकारों को रातों रात भंग कर दी थी। जिस कांग्रेस ने देश की संविधान लोकतंत्र की मर्यादाओं को जेल के सलाखों के पीछे बंद कर दिया, जिस कांग्रेस ने अखबारों पर ताले लगाने तक की कोशिश की, जो कांग्रेस देश को तोड़ने के नैरेटिव घड़ता का नया शौक उनको पैदा हुआ, इतना तोड़ा कम नहीं है, अब उत्तर दक्षिण को तोड़ने के लिए बयान दिए जा रहे हैं। और ये कांग्रेस हमें लोकतंत्र और फेडरलिज्म उस पर प्रवचन दे रही है। আচ্ছা জুঁই, এইখানেই কি অহমিকা দেখছো তোমরা? এখনো কংগ্রেসের মধ্যে এই অহমিকাই দেখতে পাচ্ছ? আর সেই কারণেই বারবার তোমরা বলে যাচ্ছ যে দুটো আসনও ছাড়া উচিত নয়। না অয়নদা, এটা তো আমাদের বিরুদ্ধে বলেছে, আমাকে উত্তর দেওয়ার সুযোগ দিও। বলো বলে তারপরে জুয়ের কাছে আসবো আমি। হ্যাঁ দেখো ঘটনা হচ্ছে যে সময় দিচ্ছি তোমাকে। হ্যাঁ একদম আমাদের বিরুদ্ধে অভিযোগ, আমরা নাকি সরকারকে ভেঙে দিয়েছি, নির্বাচিত সরকারকে। আছে নরেন্দ্র মোদী কি করেছেন? নরেন্দ্র মোদী অন্য দলের নির্বাচিত প্রতিনিধি তাদেরকে নিজের দলে নিয়ে সরকার ভাঙেননি, সরকার ভেঙেছে। আচ্ছা তুমি তো প্রতিনিধি, তুমি তো একটা সংবাদ মাধ্যমের প্রতিনিধি। কংগ্রেস নাকি সেই সময় সংবাদ মাধ্যমকে জেলে বন্দি করে দিয়েছিল। আচ্ছা তুমি বলো তো, তুমি আমার থেকে অনেক ভালো জানবে আজকে ভারতবর্ষ এই যে সংবাদ মাধ্যমের যে স্বাধীনতা তার নিরিখে নিচের দিকে কেন যাচ্ছে? আপনি হ্যাঁ রে বাবা, আমি বুঝতে পেরেছি এমার্জেন্সির কথা বলছে, আমিও এমার্জেন্সির কথাই বলছি। এমার্জেন্সি সেই সময় তো এমার্জেন্সিটা ছিল, আজকে কোন এমার্জেন্সি রয়েছে আপনি জানেন তো? মিডিয়ার স্বাধীনতার নিরিখে আজকে ভারতবর্ষের কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আপনি সেই পরিসংখ্যানগুলো দেখুন। আর এটা তো আমরা বলছি না, এটা ভারতবর্ষের সরকারের রিপোর্ট বলছে যে আজকে ভারতবর্ষ এই যে মিডিয়ার যে গণতন্ত্র, সেই মিডিয়ার গণতন্ত্রের নিরিখেও খুব সম্ভবত ওই 110 জায়গায় আসবো। তবে তার আগে জুয়ের কাছে যেহেতু চলে গিয়েছিলাম, অহমিকা যে প্রশ্ন রেখেছিলাম আমি বলি অয়নদা প্রথমেই যে দেখুন, আমাদের প্রতিদ্বন্দ্বী আমাদের কংগ্রেস নয়, কংগ্রেসকে আমরা ধর্তব্যের মধ্যেও রাখি না। ওদের যে মুখের ভাষা এবং ওদের যে জ্ঞান তা অত্যন্ত পরিসীমিত। এই কংগ্রেসই যখন ইডি আর সিবিআই ডেকে পাঠায় রাহুল গান্ধীকে বা সোনিয়া গান্ধীর জামাইকে, তখন তারা কিন্তু সেখানে দিল্লিতে বসে রাস্তায় আন্দোলন করে। আবার এখানে আবার ইডি আর সিবিআই এলে তারা খুব খুশি হয়ে যায়। তো আমরা এই সাইনবোর্ডে পরিণত হওয়া একটা পার্টি নিয়ে আমরা আলোচনা করতে চাই না। আমাদের মেন প্রতিদ্বন্দ্বী পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি। আমরা 2021-এ বিজেপিকে হারিয়েছি। আমরা লাস্ট লোকসভা নির্বাচনে হয়তো আমাদের যে এক্সপেকটেশন ছিল তার থেকে কম ফলাফল অপেক্ষাকৃত আমাদের খারাপ হলেও আমরা বিধানসভায় সেটা 2021-এ কিন্তু আমরা অনেকটাই মেকআপ করেছি। এবং পঞ্চায়েত ভোট যদি দেখেন, পঞ্চায়েত ভোটের নিরিখেও তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠ পশ্চিমবঙ্গের মুহূর্তে। সেখানে কিন্তু সিপিএম কংগ্রেস জোট কোথাও ধোপেও টেকেনি। আর আমি বলি যে আজকে নরেন্দ্র মোদীর যে বক্তব্য, সেই নরেন্দ্র মোদী যেসব কথা বলছেন, সত্যি কি প্রোগ্রেস হয়েছে 60 বছর আগে কি হয়নি। এখন যুগ পাল্টে গেছে, এখন যুগ এগিয়েছে। উনি ওনার আমলের কথা বলুক যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের পরিস্থিতি কি, যেটাকে বারবার বলা হয় যে তৃতীয় বিশ্বের অর্থনীতিতে চলে যাচ্ছে। অথচ আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের মানুষের রোজগার নেই, ভারতবর্ষের মানুষ দেশ ছেড়ে বিদেশে গিয়ে সেটেল হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি একের পর এক চাকরি বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের বক্তব্য 2 কোটি বেকার যুবকের চাকরি, সেই প্রতিশ্রুতি আজ অব্দি পূরণ হয়নি। লোকসভায় যা যা এজেন্ডা ছিল রাম মন্দির ছাড়া আর কোনোটাই ভারতবর্ষের মানুষের জনসাধারণের মানে ক্ষেত্রে কি প্রয়োগ করেছেন, কাকে চাকরি দিয়েছেন, কটা নতুন গভর্নমেন্ট সার্ভিস উনি চাকরি সংস্থা উনি খুলেছেন। ভারতবর্ষের রিক্রুটমেন্ট বন্ধ হয়ে রয়েছে। আজকেও আমাকে আমার একজন রেলের একজন সঙ্গে দেখা হলো রাস্তাতেই আসার সময়, বললেন 5 জনের কাজ যদি আমাকে একা করতে হয়। আমি এখান থেকে আসছি শতরূপা। এই যে তৃণমূল আক্রমণ করছে, সমাজবাদী পার্টি আক্রমণ করছে, স্ট্যালিন আক্রমণ করছে, বিহারে তেজস্বী যাদব, লালু প্রসাদ যাদব আক্রমণ করছে, তোমরা শুধু কংগ্রেসকেই কেন এত গুরুত্ব দিচ্ছ? কংগ্রেসের নামেই এত কেন নিন্দা? লোকসভা রাজ্যসভা 4 ঘন্টা বক্তৃতায়। শোনো, আমি প্রথমেই বললাম না, অরিন্দম একদম কারেক্ট বলেছে যে কংগ্রেস ইজ দি অনলি আদার ন্যাশনাল পার্টি।
তো যে কারণে আমরা ফ্রম দ্য ন্যাশনাল লেভেল আমরা কংগ্রেসকেই আক্রমণ করবো। বাকি রিজনাল পার্টির তো ওরা হাজার চেষ্টা করেও একটা অ্যালায়েন্স তৈরি করতে পারে না। আমরা তো প্রথম দিন থেকে এটা নিয়ে হাসছি। ইন্ডি অ্যালায়েন্সের প্রধান লোকসভার শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী পিন্ডি চটকি কি ইন্ডির পিন্ডি চটকে গেছে। তো এই ভাষা আমি যদি নাই বা বলি তাহলে ওরা একটা অ্যালায়েন্স গড়ে সেটাকে টিকে রাখতে পারলো না। প্রতিটা রাজ্যে তুমি যদি দেখো এভরিবডি ইজ ব্রেকিং অ্যাওয়ে। তো সেই জন্য সত্যি রিজনাল পার্টি নিয়ে আমাদের চিন্তা নেই। আমাদের প্রতিটা রাজ্য সরকার বা রাজ্য লেভেলের যে অর্গানাইজেশন আছে বিজেপি আন্ডার দ্য মনিটরশিপ অফ দ্য সেন্ট্রাল বিজেপি আমরা লড়ে যাব তাদের যেখানে যেরম ইকুয়েশন হবে আমরা লড়ে যাব। কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যে তো ন্যাশনাল পার্টি থাকবে। অতগুলো পার্টি নিয়ে যদি কথা বলতে হয় তাহলে তো ইস্যুই বলা যাবে না। আমাদের অ্যাকচুয়ালি রিজনাল পার্টি কখন আসে ফ্যাক্টরে, যখন বিধানসভা লড়া হয়। কিন্তু অন ন্যাশনাল লেভেল লোকসভা যখন আমরা লড়তে যাচ্ছি তখন ন্যাচারালি আমরা পুরো ভারতবর্ষকেই দেখবো না। যখন একটা কোনো স্পেসিফিক রাজ্যে যাব তখন সেই রাজ্যে বিভিন্ন ফ্যাক্টরস নিয়ে কথা বলবো। আজকে প্রধানমন্ত্রী তোমরা একটা জিনিস শুধু হাইলাইট করছো যে মমতা ব্যানার্জির ওই সেই 40 নিয়ে কথা তুলেছে। উনি বেসিক্যালি অ্যাটাক করছেন কংগ্রেসকে এবং কংগ্রেসের বিভিন্ন জায়গায় কিভাবে ওরা হেনস্থা হচ্ছে নিজেদের দোষে। আমরা তো এও বলি, মানে আমার তো মায়া হচ্ছিল রাহুল গান্ধীর জন্য, যে রাহুল গান্ধীকে বেচারা পশ্চিমবঙ্গে এরকম হেনস্থা করছে, লাঞ্চ খেতে দিচ্ছে না, সে বেচারা স্যান্ডউইচ পিৎজা খাবে ভেবেছিল, করতে দিচ্ছে না, পারমিশন দিচ্ছে না, ওকে রাত্রে থাকার জায়গা দিচ্ছে না। তো এইগুলো তো পশ্চিমবঙ্গের অতিথি আপ্যায়নের সঙ্গে তফাৎ হয়ে যাচ্ছে না, এটা তো ঠিক নয়। সে আমাদের স্টার ক্যাম্পেইনার, বিজেপি স্টার ক্যাম্পেইনার। আমি জুয়ের কাছে একবার জানতে চাইবো, আমার সময় শেষ। হ্যাঁ, এইভাবে হেনস্থা করে ওরা কার ইম্পর্টেন্সটা বাড়াচ্ছে? ওরা আমাদেরই সুবিধা করে দিচ্ছে, চালিয়ে যাক। এইখানেই তো তৃণমূল বিজেপির সেটিংটা বলছে কংগ্রেস আর সিপিআইএম, এখানেই তো শতরূপা সেটিংটা বলছে। আমরা কোথায় সেটিং বলছি? আমাদের সঙ্গে আমরা ন্যাশনাল পার্টি, তৃণমূল তোমরা সেটিং বলছো না, কংগ্রেস সিপিআইএম বলছে এইখানেই তোমাদের সঙ্গে তৃণমূলের সেটিং। আমি বলছি শোনো, আমরা হচ্ছি ন্যাশনাল পার্টি, আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি। এবার তৃণমূল থেকে বলছে ওই দেখো রামবাম এক হয়ে যাচ্ছে, ওই দেখো কংগ্রেস আর বিজেপির সেটিং হয়ে যাচ্ছে। আবার কংগ্রেস বলছে তৃণমূলের সঙ্গে বিজেপি সেটিং আছে। আবার সিপিএম বলছে এবার আমরা যখন ছোটবেলায় ম্যাথস পড়তাম, আমি খুব কাঁচা ছিলাম অঙ্কে, কিন্তু তোমার মনে থাকবে কমন ফ্যাক্টর একটা ছিল, একটা কমন নিয়ে বাকি পেয়ে কমন ফ্যাক্টর আমরা আমাদের সঙ্গে সবাই হাত ধরতে চায়, আমরা কি করতে পারি? এই যে জুই ইন্ডির পিন্ডি চটকে গেছে, পিন্ডি তো চটকে দিচ্ছেন নরেন্দ্র মোদী। এটাই কি শেষ বার রাজ্যসভায়? এটাই কি শেষ পেরেকটা ফুটলেন? মাননীয় একাই 100। আমি তা বলছি, প্লিজ আমাকে বলতে দাও, পিন্ডি চটকে দেওয়ার ক্ষেত্রে নরেন্দ্র মোদীর পদক্ষেপ বা হস্তক্ষেপ আজকে শেষ পেরেকটা পুঁতে দিলেন। এর আগে উদ্ধব ঠাকরে কোথায় যাবেন এখনো পর্যন্ত কোনো ঠিক নেই। শরদ পাওয়ার কোথায় যাবেন হঠাৎ করে দেখলাম কিছু ঠিক নেই। নীতিশ তার সাথে চলে গেলেন, মানে মোদীর সাথে চলে গেলেন। টপ সোর্সেস তেজস্বী যাদব, মানে আরজেডিও নাকি বিজেপির সঙ্গ নিতে পারে। আমার এতদিনের সাংবাদিকতা আমার মনে হয় না সেটা যে হতে পারে, কিন্তু আজকে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে হাতিয়ার করলেন। এই ইন্ডির পিন্ডি চটকে দেওয়ার ক্ষেত্রে নরেন্দ্র মোদী আজকে শেষ পেরেকটা পুতলেন কিনা? না, আমি তো আগেও বললাম, এখনো বলছি যে প্রধানমন্ত্রী বলতেই পারেন দাবি করছেন 400-র বেশি আসন পাবেন, কিন্তু এই প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী যিনি মণিপুরের এত ঘটনার পরেও তাকে আমরা দেখি না পার্লামেন্টে একটা কথা বলতে। আমরা এই প্রধানমন্ত্রীকে দেখি না যখন প্রয়োজন মুখ খুলতে। আমরা যদি দেখেছি লাস্ট আমরা যে সংসদ চলেছে, আমরা দেখেছি প্রত্যেকটা সংসদই তার নির্ধারিত সময়ের আগে শেষ হয়ে গেছে। কিন্তু আজকে যখন নির্বাচনের সময় আমরা এসে গেছে আসন্ন, তখন কংগ্রেসকে কি করে তুলোধুলো করতে হয়। আর বিজেপি প্রধানমন্ত্রী এই নরেন্দ্র মোদী বারবারই জওহরলাল নেহরুর সময় কি হয়েছে, উনি কি করেছেন, এই তুলনা বারবার করেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যকে নিয়ে এসে উনি আক্রমণ করছেন, কারণ ওনার একটু সুবিধা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে আজকে প্রদেশ কংগ্রেসের সভাপতি জোরটা ভেঙে দিয়েছেন, তাতে নরেন্দ্র মোদীর একটা সুবিধা প্লাস পয়েন্ট হয়েছে তার বক্তব্যকে হাতিয়ার করা। এখনো কিন্তু তৃণমূল মুখপাত্রের গলায় কোথাও একটা নরম সুর কংগ্রেসের প্রতি। অধীর চৌধুরী কেন নরম হতে চাইছেন না?
আমি সব মেনে নিলাম, এখানে অনেক কিছু হচ্ছে, হয়ে গেল, কিন্তু তা আসলে তো বিজেপি সরকারকে হটিয়ে দেওয়াই তোমাদের লক্ষ্য। দেখুন, তৃণমূলের প্রতিনিধির থেকে অনেক বড় কথা মমতা ব্যানার্জি কি বলছেন। এই শতরূপাদি বললেন না যে পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীর পদযাত্রাকে অসহযোগিতা করা হয়েছে, এটা এই যে স্যান্ডউইচ খেতে দেওয়া হয়নি ইত্যাদি ইত্যাদি, এটা যদি স্যাটায়ার হয় আমার বলার কিছু নেই, কিন্তু এটা যদি সত্যি রাজনৈতিক গণতান্ত্রিক কথা হয় তাহলে, আচ্ছা ঠিক আছে থামুন না, যদি এটা হয়, এটা যদি রাজনৈতিক গণতান্ত্রিক বক্তব্য হয়, তাহলে আলটিমেটলি যেটা সত্যি সেটা হচ্ছে এই যেই পরিস্থিতি পশ্চিমবঙ্গে হয়েছে সেই একই পরিস্থিতি আসামেও তৈরি করা হয়েছে। এই যে কমন ফ্যাক্টর বলছিলাম, এই কমন ফ্যাক্টরটা হচ্ছে এই অসহযোগিতাটা, প্রশাসনিকভাবে অসহযোগিতাটা। কোথাও বিজেপি নিজে করছে, কোথাও বা বিজেপি তার এজেন্টদের দিয়ে করছে। আমরা পরিষ্কার বলছি এই যে এজেন্টটা, এই যে পরিষ্কার কথা হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং গোডাউনটা যদি এক হয় তাহলে তাদের প্রোডাক্ট গুলোর বক্তব্য কাজকর্ম সব এক হয়। বিজেপির এজেন্ট তৃণমূল, শতরূপা বিজেপির এজেন্ট তৃণমূল। আমাদের কতগুলো এজেন্ট আমরা নিজেরাই বুঝতে পারছি না, কে যে আমাদের সঙ্গে জুড়তে চাইছে, কে যে আমাদের মানে অন্য লোকের সঙ্গে জোড়াতে চাইছে, এগুলো আমাদের পক্ষে সত্যি আমাদের বোঝা সম্ভব হচ্ছে না। কিন্তু আচ্ছা, we are going alone.